আসসালামু আলাইকুম। আমার সপ্তম শ্রেণীর মেয়েরা ভালো আছো সবাই নিশ্চয়ই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো। তো আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয়, আমি তোমাদের আফরোজা ম্যাডাম। আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আজকে আমি বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসে নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। যেহেতু করোনা মহামারী, আমরা সামনাসামনি ক্লাসে হচ্ছে না, ক্লাসরুমে আমরা যেতে পারছি না, তাই অনলাইনে ক্লাস হচ্ছে। তোমরা আশা করছি সবাই অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং সেখানে কোনো সমস্যা থাকবে সেটা অবশ্যই জানাবো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে আসি, আমাদের পড়াতে আজকে পাঠে চলে আসি। আজকে দেখা যাচ্ছে যে আমরা জানি যে 1947 সালে পাকিস্তান আর ভারত নামক দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে, পৃথক দুটি রাষ্ট্র সৃষ্টি হয়েছে, সেটা আমরা জানি। কখন সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে আমরা অনেক আগের গত পাঠটা আমরা পড়েছি যে 1947 সালে যখন ব্রিটিশরা চলে গিয়েছিল তখন ভারত আর পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এটা আমরা জানি। পাকিস্তান রাষ্ট্রের আবার দুটো অংশ ছিল, একটা হচ্ছে পূর্ব অংশ আর একটা পশ্চিম অংশ। পূর্ব বাংলাকে ওরা যদিও নাম দিয়েছিল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আর আরেকটা অংশ ছিল পশ্চিম পাকিস্তান, যেটা পাকিস্তানের মূল ভূখণ্ড। আর পূর্ব আর এই পশ্চিম এই দুইয়ের মধ্যে পূর্ব আর পশ্চিম এই দুইয়ের মধ্যকার ব্যবধান ছিল কত জানো? 1200 মাইলের ব্যবধান। 1200 মাইলের ব্যবধান ছিল। এত ব্যাপক আকারের ব্যবধান ছিল ওদের সাথে আমাদের, মানে পূর্ব অংশ আর পশ্চিম অংশের মধ্যে। তারপর আরো কিছু বিষয় বলা দরকার তোমাদের, যে ওরা দেখা যাচ্ছে পাকিস্তান রাষ্ট্র যখনই সৃষ্টি হয়েছিল তখনই দেখা যাচ্ছে যে ওদের সাথে আমাদের সম্পর্কটা ছিল এই ধরনের টাইপের, যে ওরা হচ্ছে শোষক, আমরা হচ্ছি শোষিত। এরা ছিল শোষক আর আমরা হচ্ছি শোষিত। ওরা আমাদের উপর সবসময় ডমিনেট করতো, আমাদেরকে সেটা মেনে নেওয়ার জন্য মানিয়ে চলেছে সবসময় চেষ্টা করতে। আর এই জন্য দেখা যাচ্ছে আমরা সবসময় ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছি সবসময়। কিন্তু এই দুটো শ্রেণী দেখো, পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মাত্র পূর্ব পাকিস্তানের মধ্যে দুটি শ্রেণী ছিল, সেটা হচ্ছে একটা ছিল শোষক আর একটা ছিল শোষিত। পশ্চিম পাকিস্তানি এরা ছিল শোষক, আর আমরা পূর্ব পাকিস্তানে এদেরকে আমাদের প্রতি ওরা যেহেতু বিভিন্ন মতো ডোমিনেট করার চেষ্টা করতো, সেই জন্য দেখা বিভিন্ন ভাবে বৈষম্য সৃষ্টি করতো। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা ছিলাম ওদের কাছে শোষিত। ঠিক আছে, শোষিত, শোষক আর শোষিত এই মূলত এই দুটি শ্রেণী ছিল। ওরা আমাদেরকে বিভিন্ন ভাবে শোষণ করতো, বিভিন্ন ভাবে বৈষম্য সৃষ্টি করতো আমাদের উপর। যেমন দেখা যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে ওরা আমাদেরকে বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করেছে। বিভিন্ন ভাবেই ওরা আমাদের উপর বৈষম্য সৃষ্টি করেছিল, রাজনৈতিক, প্রশাসনিক, তারপরে আমরা দেখতে পাই সামরিক, তারপর আমরা দেখি সাংস্কৃতিক। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল, ওরা যেটা সবচেয়ে বেশি আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। এই বৈষম্যগুলো আমরা দেখতাম পাকিস্তান জন্মের পর থেকে আমরা সাধারণত এগুলো শিকার হয়েছিল, এই বৈষম্যগুলো শিকার হয়েছিল। প্রথমে আসি রাজনৈতিক বৈষম্য। রাজনৈতিক বৈষম্যটা কিরকম দেখো, রাজনৈতিক বৈষম্য ওরা দেখো পাকিস্তান। আচ্ছা, রাজনৈতিক বৈষম্য নিয়ে আলোচনা করার আগে কিছু তোমাদেরকে আমি এখানে দেখাই, স্লাইড আমার কাছে আছে কিছু, এটা দেখলে তোমরা হয়তো আরো ভালো করে বুঝতে পারবা। এইখানে দেখতে পাচ্ছ, দেখো একটা গরু দেখা যাচ্ছে এখানে। গরুটা কি হচ্ছে, খাচ্ছে কোথায়? বাংলাদেশের মানচিত্র আঁকা আছে, দেখতে পাচ্ছি গরুটা খাচ্ছে আমাদের বাংলাদেশে, মানে পূর্ব পাকিস্তানে আর পূর্ব বাংলায়। আর গরুটার দুধ দহন করা হচ্ছে কোথায়? পশ্চিম পাকিস্তানে। দেখো তো এই বিষয়টা দিয়ে কি বোঝানো হচ্ছে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য সেটা কিভাবে দেখো। মানে আমরা গরুকে ঘাস খাওয়াচ্ছি, মানে গরু বিভিন্ন আমরা উৎপাদন কাজের সাথে জড়িত, ঠিক আছে, কিন্তু উৎপাদন কাজ যখন হয়ে যায় সেটা ফলাফলটা ভোগ করছে কারা? পশ্চিম পাকিস্তানিরা। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এটা আমাদের খুব বৈষম্য না? বৈষম্য। তো দেখা যাচ্ছে দেখো, গরুকে আমরা লালন পালন করছি, একটা গরুকে ছোটবেলা থেকে বড় করছি, লালন পালন করছি, খাওয়াচ্ছি। এরপর দেখা যাচ্ছে যে দুধ দেওয়ার যখন সময় হয় তখন দুধটা নিয়ে যায় কারা? পশ্চিম পাকিস্তানিরা। আর ওদের পশ্চিম পাকিস্তানের উন্নয়নের কাজে সেগুলো ব্যয় করে। এটা বৈষম্য সৃষ্টি করছে ওরা আমাদের উপরে। তারপর দেখো
আর এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখা যাচ্ছে যে 6 দফা উত্থাপন করেছিলেন। আচ্ছা, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য নিয়ে আলোচনা করতে গেলে দেখো অর্থনৈতিক বৈষম্য। দেখো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে দেখো 1955-56 সালেই দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল কত, ব্যয় করা হয়েছে কত 113,03,80,000 টাকা, আর পশ্চিম পাকিস্তানের জন্য 500 কোটি টাকা দেখো বরাদ্দ ছিল। তাহলে বুঝতে পারছো কতটা ব্যাপক ব্যবধান ছিল। তারপর দেখা যাচ্ছে যে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। তখনকার সময় পুরো পাকিস্তানে ব্যাপক আকারে পাট উৎপাদিত হতো, আর এই পাট দেখা যাচ্ছে পাট রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো সেটার প্রায় দেখা যাচ্ছে মানে সংখ্যাগরিষ্ঠ অংশই দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তান, পুরাটাই দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানে নিয়ে দেওয়া হতো এবং দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে সেগুলো কাজ করা হতো। পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন রকম স্কুল, কলেজ, বিভিন্ন রকম প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে দেখা যাচ্ছে যে বিভিন্ন শিল্প কারখানা, বিভিন্ন রকম শিল্প কারখানা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে উন্নয়নমূলক কাজে দেখা যাচ্ছে যে ওরা ব্যবহার করতো, কিন্তু আমাদের জন্য বরাদ্দ থাকতো খুব সীমিত পরিমাণে। তাই বুঝতে পারছো 2000 কোটি মিলিয়ন ডলার পর্যন্ত দেখা যাচ্ছে যে ওরা আমাদের রপ্তানি আয়ের 2000 কোটি মিলিয়ন মার্কিন ডলার দেখা যাচ্ছে যে ওরা নিয়ে গেছে আমাদের কাছ থেকে, পূর্ব পাকিস্তানের কাছ থেকে নিয়ে গেছে কারা, পশ্চিম পাকিস্তান, ওদের উন্নয়নে ওরা ব্যয় করেছিল সেগুলো। তারপর দেখো, তারপর আসি প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক বৈষম্য দেখো, প্রশাসনিক বৈষম্যে দেখো প্রেসিডেন্টের সচিবালয়ে পূর্ব পাকিস্তানের মাত্র 19% সদস্য ছিল, বাঙালি ছিল মাত্র 19 জন, 19 জন, আর পশ্চিম পাকিস্তানে সেখানে ছিল কতজন, 81 জন। তারপর দেখো সেনাবাহিনীর সদস্যের কথা যদি দেখা, আচ্ছা বলি এখানে কি আছে, যদিও গুরুত্বপূর্ণ পোস্ট যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয়, এগুলোতে দেখা যাচ্ছে বাঙালি সদস্যদেরকে তেমন ওরা আসে নিত না, গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে ওরা রাখতই না। তারপরও যদিও কখনো দেখা যেত, তাও দেখা যাচ্ছে এই পরিমাণে 8.1 ভাগ, 8.1 ভাগ আর 91.9 ভাগ পশ্চিম পাকিস্তানের সদস্যদেরকে নিয়োজিত করতো। শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষরা, পূর্ব পাকিস্তানের বাঙালিরা ওদের দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে, গুরুত্বপূর্ণ পদগুলোতে, সরকারি পদগুলোতে ওরা যোগ্যতা থাকলেও দেখা যাচ্ছে ওদেরকে নিয়োজিত করা হতো না, ওরকম বৈষম্য সৃষ্টি হতো। তারপর দেখো শিল্প খাতে 25.7 ভাগ পূর্ব পাকিস্তানে আর ব্যয় করা হতো, আর পশ্চিম পাকিস্তানে ছিল মাত্র 74.3 ভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখো 22.7 ভাগ, 7 জন, আর দেখা যাচ্ছে 7 ভাগ মানুষদেরকে নিয়োগ করা হতো, আর দেখা যাচ্ছে 7.3 ভাগই দেখা যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। তারপর দেখো তথ্য খাতে তথ্য মন্ত্রণালয় 20.1 ভাগ, আর এখানে ছিল পশ্চিম পাকিস্তানে দেখো কত 79.9 ভাগ। শিক্ষায় দেখা যাচ্ছে 27.3 ভাগ, আর এখানে দেখো পশ্চিম পাকিস্তানে কত বরাদ্দ 72.7 জনকে ওরা নিয়োজিত করে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক একই অবস্থা, ওরকম বৈষম্য আমরা দেখতে পাই। তারপর দেখো প্রতিরক্ষা ক্ষেত্রে বা সামরিক ক্ষেত্রে বৈষম্যের কথা যদি বলা হয়, সেখানেও দেখা যাচ্ছে যে সমরাস্ত্র 3টা দেখা যাচ্ছে যে সমরাস্ত্র তখনকার সময় পশ্চিম পাকিস্তানের যে সমরাস্ত্র কারখানা দেখা এগুলো ছিল কোথায়, পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে এগুলো ছিলই না। তারপর দেখো এখানে প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য নিয়ে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো অফিসার নিয়োগের ক্ষেত্রে, সামরিক অফিসার নিয়োগের ক্ষেত্রে, ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মাত্র 5 ভাগ ছিল বাঙালি, আর 95 ভাগ ছিল কত পশ্চিম পাকিস্তানি সদস্যরা। তারপর দেখো সাধারণ সৈনিক নিয়োগের ক্ষেত্রেও সেখানেও বৈষম্য করা হতো, সেখানেও মাত্র 4 জন বাঙালি নিয়োগ করা হতো, আর 96 ভাগই কি 96 জনই ছিল কি পশ্চিম পাকিস্তানের। যোগ্যতা থাকা সত্ত্বেও বাঙালিদেরকে ওরা নিয়োগ করতে চাইতোই না। এইভাবে দেখো ওরা আমাদের কিভাবে বৈষম্য ক্রিয়েট করতো। প্রতিরক্ষা খাতে সেনা, তারপরে বিমান, সেনার ক্ষেত্রে তো এরকম বিমান আর নৌখাতে যদিও দেখা যাচ্ছে যে কিছুটা এগুলো চাইতো, সেনাবাহিনী চাইতো একটু বেশি, তারপরও দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ ভাবে বলার মতো তেমন কোনো পোস্ট নেই, বলার মতো তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে তারপর বাঙালিদেরকে যেতে দেওয়া হতো, যে নিত না ওরা। তারপর দেখো এই বৈষম্য গুলো থেকে পরিচয়ের জন্যই দেখো আমরা যে বৈষম্যগুলো থেকে পরিত্রাণের জন্যই দেখা যাচ্ছে আমরা 1920 সালে 6 দফা প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিরোধ করে তোলার চেষ্টা করেছিলাম। দেখা যাচ্ছে যে তখন আমরা 6টা দাবি নিয়ে আমরা ওদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা সমস্যায় আছি বা আমাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে সেই সম্পর্কে কথাগুলো ওদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর দেখো বৈষম্যগুলো নিয়ে
ম্যাডাম তোমাদেরকে বৈষম্য নিয়ে কিছু কথা এর স্লাইডে দেখিয়েছিলাম, আর কিছু কথা মনে হয় বলা প্রয়োজন, সেজন্য বলার চেষ্টা করছি। 1947 সাল থেকে 1947 সালে যখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, তখন জনগোষ্ঠীর দিক থেকে, জনসংখ্যার দিক থেকে বাঙালিদের সংখ্যা বেশি হলেও তখন শুরুতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ, পুরো বাংলার ঢাকাকে পাকিস্তানের রাজধানী না করে করাচিকে পাকিস্তানের রাজধানী করা হয়েছিল। তাহলে বুঝতে পারছো, প্রথমেই দেখা যাচ্ছে যে প্রথমেই শুরু হয়েছে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে প্রথমে শুরু বৈষম্য, কিভাবে আমাদেরকে ছোট করে রাখা হচ্ছে, বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তারপরে আসে দেখো 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের যে বড় বড় পদ, গভর্নর, প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেগুলো তো দেখা যাচ্ছে যে বাঙালিদেরকে যেতে দেওয়া হতো না। গুরুত্বপূর্ণ পদগুলোতে বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। এরপর 1947 সাল থেকে 71 পর্যন্ত যে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে 211 জন মন্ত্রী ছিল, তার মধ্যে মাত্র 95 জন ছিল বাঙালি। তারপর আইয়ুব খানের সময়, আইয়ুব খানের আমলে যে 62 জন মন্ত্রী ছিল, এই 62 জন মন্ত্রীর মধ্যে মাত্র 22 জন ছিলেন বাঙালি। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আমাদেরকে বৈষম্য সৃষ্টি করেছে পশ্চিম পাকিস্তানি সদস্যরা আমাদের উপর। ওরা বিভিন্ন আমাদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। এইসব বাঙালিদেরকে আবার যদিও ওরা দিয়েছিল পোস্ট, তারপরও গুরুত্বপূর্ণ কোনো কাজের সুযোগ ওদেরকে দেওয়া হতো। বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে আইয়ুব খান বিভিন্ন সময় বিভিন্ন রকম আদেশ অধ্যাদেশ জারি করে বাঙালি নেতাদের কাজকর্মগুলোকে, বাঙালি মন্ত্রীদের কাজকর্মগুলোকে সীমিত আকারে নিয়ে আসার চেষ্টা করতো। দেখা যাচ্ছে যে আমরা জানি যুক্তফ্রন্ট সরকার গঠন করেছিল। যুক্তফ্রন্ট সরকার 2 মাসের মাথায় দেখা যুক্তফ্রন্ট সরকারকে বাতিল ঘোষণা করেছিল পশ্চিম পাকিস্তানি সরকার, সামরিক সরকার। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে ওরা দেখা যাচ্ছে সামরিক শাসন জারি করেছিল, সেটা সম্পর্কেও আমরা জেনেছি। এটাও এক ধরনের বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। বাঙালিদের হাতে ওরা ক্ষমতা দিবেই না, বাঙালিদেরকে ক্ষমতা যেতে দিবেই না। ওদের দেখা যাচ্ছে যে ওদের ক্ষমতার ব্যবহার ওরা অলওয়েজ এভাবেই করে যাবে, আমাদের উপর সবসময় ওরা জমিয়ে রাখে, সবসময় চেষ্টা করবে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা 1970 সালে যখন আমরা নির্বাচিত, আমাদের প্রতিনিধি ছিল দল হিসেবে আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ সংগ্রামে লাভ করেছিল, তখন কিন্তু বাঙালিদের হাতে ক্ষমতা দেওয়া হয়নি, বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছিল তারা। এরপরে চলে আসি আমরা প্রশাসনিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য ক্ষমতা পিছিয়ে বলেছি, তারা প্রশাসনিক বৈষম্য চলে আসি। একটা নবীন রাষ্ট্র হিসেবে যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, এগুলো বিভিন্ন রকম মন্ত্রণালয়গুলো আছে, সেগুলোর গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে আমাদের যেতে দেওয়া হয়নি, সেটা সম্পর্কে বিষয়ে তোমাদেরকে বলেছি। তারপর এর আগে সামরিক বৈষম্যের কথা বলেছি, যে বাঙালি কতজন সামরিক অফিসার পদে মাত্র 5 ভাগ বাঙালিকে রাখা হতো, 95 জন ছিল। দেখা যাচ্ছে আমার স্লাইডে দেখেছি 95 জনে ছিল কত, 5 জন ছিলেন শুধু বাঙালি সামরিক অফিসারদের মধ্যে, আর সেনাবাহিনীর অফিসার অধিকার কর্মকর্তার মধ্যে, আর বাকি 95 জনে ছিল পশ্চিম পাকিস্তান। তাহলে বুঝতে পারছো। আর সামরিক নর্মাল সেনাবাহিনীর সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে মাত্র 4 জন ছিলেন বাঙালি, আর বাকি 96 জন ছিল ওদের দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানের সদস্য। তাহলে আমরা বুঝতে পারছি আমরা সামরিক ক্ষেত্র বা প্রতিরক্ষা ক্ষেত্র কতটা বৈষম্যের শিকার ছিলাম ওদের, সেটা আমরা স্লাইডেও দেখেছিলাম, স্লাইডে দেখে দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরে আসি, যদিও নৌ আর বিমান বাহিনীতে বেশ কিছুটা নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল ওরা, তারপরও ওরকম উল্লেখ করার মতো না। তারপর পাকিস্তানের বাজেটের 60% বরাদ্দ ছিল কোথায়, সামরিক খাতে ওরা খরচ করতো। সেখানেও দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানের জন্য, পূর্ব বাংলার উন্নয়নের জন্য দেখা যাচ্ছে সেরকম পূর্ব বাংলার উন্নয়নের জন্য তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পূর্ব বাংলার যাতে উন্নয়ন হয় বিভিন্ন রকম, যেমন সমরাস্ত্র কারখানার কথা বলেছিলাম, সেটাও বানানো হয়েছে কোথায়, পশ্চিম পাকিস্তানের সমরাস্ত্র কারখানা। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের এখানে কোনো দেখা যাচ্ছে আমরা দেখেছি 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হয়েছিল, 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়েছিল, আমরা জানি পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল 17 দিন ব্যাপী। আমাদের কোনো মিলিশিয়া বা আঞ্চলিক কোনো বাহিনী ছিল না। তখন দেখা যাচ্ছে যে সাংঘাতিক ভাবে আমরা পূর্ব বাংলার মানুষরা যে আমাদের সীমান্ত পুরোটাই অরক্ষিত ছিল। 17 দিন পাক ভারত যুদ্ধ যখন হয়েছিল 1965 সালে, তখন এই 17 দিন পুরোটাই আমরা সবসময় কিন্তু দেখা যাচ্ছে অরক্ষিত ছিলাম, কারণ আমাদের নিজস্ব কোনো ওরকম মিলিশিয়া বাহিনী ওরা গঠন করতে দেয় নাই। এরপরে দেখা যাচ্ছে যে গঠন করতে দেয় নাই, আমাদের ওরকম সুরক্ষার ব্যবস্থা ওরা রাখে। এই জন্য এটা দেখা যাচ্ছে যে ভালোভাবে আমাদের কাছে বেশি করে চোখে পড়েছে আমার তখন 1950 সালে আমরা যে কতটা অরক্ষিত।
1950 সালে যখন পালখরা যুদ্ধ হয়েছিল 17 দিনের এই সংঘর্ষে ওদের দেখা যাচ্ছে তখন পুরো বাংলা পুরোটা সীমান্ত অরক্ষিত অবস্থা ছিল। আর এই জন্য দেখা যাচ্ছে আমাদের এটার প্রতিফলন আমরা দেখতে পাই 6 দফা যখন আমাদের নেতা হিসেবে যখন প্রতিনিধিত্বশীল দল হিসেবে যখন আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা দাবিগুলো উত্থাপন করেছিলেন তখন সেখানে একটা দাবি কিন্তু ছিল আঞ্চলিক মিলিশিয়া বাহিনী গঠন করার কথা, যাতে করে আমরা এরকম অরক্ষিত থাকি না। বুঝতে পারছি কি বলছি? এরপর দেখো, এরপরে আমরা অর্থনৈতিক এই ধরনের সরকারি অবহেলার কারণে দেখা যাচ্ছে পুরো বাংলার সবসময় আমরা কিন্তু দেখা যাচ্ছে যে বৈষম্যের শিকার হতাম। পুরো বাংলার প্রতি এরকম সরকার সবসময় বৈষম্য ক্রিয়েট করতো। এরপর অর্থনৈতিক বৈষম্য, তোমাদেরকে আমি একটা গরুর ছবি দেখিয়েছিলাম। গরু এক জায়গায় দেখা যাচ্ছে পুরো বাংলায় দেখা যাচ্ছে গরুকে ঘাস খাওয়ানো হচ্ছে আর দেখা যাচ্ছে গরুর দুধ দহন করা হচ্ছে পশ্চিম পাকিস্তানে। আমি সেটা দেখেছি। তো ওখানেও ওই ছবিটাও দেখা যাচ্ছে যে ওই স্লাইডে যে ছবিটা দেখেছি ওই ছবিটাও কিন্তু প্রকাশ করে যে পুরো বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানি সদস্যরা কিভাবে বৈষম্য সৃষ্টি করতো। এটা আমাদের এক ধরনের অর্থনৈতিক বৈষম্য আমরা বলতে পারি, অর্থনৈতিক বৈষম্য বলা যায়। যেমন দেখা যাচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য আরো বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে বাজেটে বিভিন্ন রকম যে বরাদ্দগুলো থাকতো সেটা তো দেখা যাচ্ছে যে পুরো বাংলার জন্য ওরকম কোনো বরাদ্দ থাকতো না। যেমন বলো কেন্দ্রীয় ব্যাংক বলো, কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন রকমের ব্যাংক, বিভিন্ন রকম প্রতিষ্ঠান, তারপরে দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বলো, এগুলো দেখা যাচ্ছে এগুলো গঠন করার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের তেমন কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। আমাদের এখানে দেখা যাচ্ছে আদমজি জুট মিলসটা প্রতিষ্ঠিত হয়েছিল আর অল্প মানে গুটি কয়েক দুই একটা অল্প কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া আর মানে ওরা পাকিস্তানি আমলে তেমন কোনো আর্থিক প্রতিষ্ঠান বলো বা শিল্প কারখানা ওরকম গঠন করার প্রতি ওদের কোনো উদ্যোগ বা মর্মাশা ছিল। কারণ এগুলো গঠন করে তো দেখা যাচ্ছে পুরো বাংলার মানুষের আরোগ্যের ব্যবস্থা হবে, পুরো বাংলার মানুষের অর্থনৈতিক দিক থেকে উন্নত হতে সুযোগ পাবে। ঠিক আছে, তো বুঝতে পারছো তাহলে দেখা যাচ্ছে অর্থনৈতিক বৈষম্যটা কিরকম চরম আকার ধারণ করেছিল। এরপর দেখা যাচ্ছে আমাদের যে পাটের মাধ্যমে দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যে অর্জিত হতো, এই বৈদেশিক মুদ্রা দেখা যাচ্ছে যে মানে সিংহভাগই দেখা যাচ্ছে যে ওরা ব্যয় করতে কোথায় পশ্চিম পাকিস্তানের উন্নয়নে, অথচ ঋণের ভাগ পুরোটাই কিন্তু আমাদের উপর ঋণের ভাগ পুরোটাই আমাদের উপর ফেলে দিত, ঋণের বোঝা আমাদের পুরো বাংলার উপর চাপিয়ে দিত। কিন্তু দেখা যাচ্ছে যে বৈদেশিক যে সাহায্যগুলো আসতো সেটাও দেখা যাচ্ছে যে অধিকাংশ অংশই দেখা যাচ্ছে যে পুরো পশ্চিম পাকিস্তানের জন্য দেখা হতো। যেমন দেখা যাচ্ছে যে বৈদেশিক যে মুদ্রা অর্জিত হতো সেটার মাত্র 21 ভাগ, আমরা আবার বলি মাত্র 21 ভাগ অর্থ শুধুমাত্র পূর্ব পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো। আর দেখা যাচ্ছে যে বৈদেশিক সাহায্য যেটা আসতো সেটারও দেখা যাচ্ছে পাকিস্তানের জন্য যে বৈদেশিক সাহায্য আসতো সেটার মাত্র 34 ভাগ। আবার বলছি বৈদেশিক মুদ্রার মাত্র 21 ভাগ পুরো পাকিস্তানের জন্য বরাদ্দ রাখা হতো, আর বাকিটা কোথায় পশ্চিম পাকিস্তানের উন্নয়ন। তারপর দেখা যাচ্ছে যে এরপর বৈদেশিক সাহায্য যেটা আসতো এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা অর্জনে কিন্তু বেশি ভূমিকা পালন করতো কে? পুরো বাংলা। কিন্তু উন্নয়ন হতো কার? পশ্চিম পাকিস্তানের। ঠিক আছে, আর কারণ বেশি বরাদ্দ রাখা হতো পশ্চিম পাকিস্তানের জন্য আর পুরো বাংলার জন্য বরাদ্দ রাখা হতো মাত্র 21 ভাগ। ঠিক আছে, আর দেখা হচ্ছে যে বৈদেশিক যে সাহায্য পেত পশ্চিম পাকিস্তান তখনকার সময় পাকিস্তান সরকার পাকিস্তানের উন্নয়নে ওইটারও মাত্র 34 ভাগ বরাদ্দ থাকতো পুরো বাংলার জন্য, আর বাকিটা পুরোটা পশ্চিম পাকিস্তান পুরোটাই পশ্চিম পাকিস্তানের জন্য থেকে যেত। তাহলে বুঝতে পারছো যে মানে বাংলাকে ওরা কতটা দেখা, কিন্তু ঋণের বোঝা কিন্তু পুরোটাই পুরো বাংলার মানুষের উপর চাপিয়ে দিত না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ওরা কোনো রকম মানে কোনো রকম উদ্যোগ বা কোনো ইচ্ছা ওদের ছিল না আমাদেরকে উন্নত করার জন্য। মানে ওরা শুধুমাত্র আমাদের বৈষম্য সৃষ্টি করতো আর আমাদের এখান থেকে সম্পদ ওরা কি করতো ওদের ওখানে নিয়ে যে ওদের ওখানে শিল্প কারখানা ওদের পশ্চিম পাকিস্তানের উন্নয়ন ওরা কাজ করতো। এরপর দেখো এই জন্য পাকিস্তানি আমলের দেখা যাচ্ছে যে রপ্তানি আয় যে $2000 বিলিয়ন সেটা পুরোটাই পুরো পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছিল। এই যে অর্থ পাচার হতো এই জন্য দেখা যাচ্ছে আমরা প্রতিফলন দেখতে পাই 6 দফা দাবিতে ওখানে দেখা যাচ্ছে একটা দাবি লেখা হয়েছিল যে যাতে করে এক অঞ্চলের অর্থ অন্য অঞ্চলে কোনোভাবে পাচার করতে দেওয়া যায়, এক অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে কোনোভাবে পাচার করতে দেওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এইভাবে করে দেখা যাচ্ছে পুরো পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তান বৈষম্য সৃষ্টি হতো। এরপর আসি সাংস্কৃতিক বৈষম্যের কথা। তো এটা আমরা 52 সালে দেখেছি যখন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল
1948 সালেই পাকিস্তান রাষ্ট্র 47 সালে সৃষ্টি হয়েছে আমরা দেখেছি। এই এক বছর না যেতেই 1948 সালে দেখা যাচ্ছে যে বাংলার উপর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এরপরে দেখা যাচ্ছে যে আমরা যখন এরপর এটার প্রতিবাদ করে আমরা 52 সালে ভাষা আন্দোলন করেছি। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আমরা যদিও আমাদের ভাষা হিসেবে বাংলাকে রক্ষা করার চেষ্টা করেছি, যদিও পুরো পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাকে দেখা যাচ্ছে উর্দুর পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য যদিও ওরা মানে কোন রকম কি বলবো প্রয়াস নিয়েছিল, তারপরও ওদের ষড়যন্ত্র কিন্তু কোন রকম থামে থাকেনি। ওরা এরপরও বিভিন্ন রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল। যেমন দেখা যাচ্ছে যে ওরা উর্দু হরফে বা আরবি হরফে ওরা বাংলা লেখার আরো অপপ্রয়াস চালিয়েছিল। তারপরে বাংলা নাটক, গান, তারপরে রবীন্দ্রসঙ্গীত, এইগুলো দেখা যাচ্ছে যে প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে না আরো বিভিন্ন জিনিস আরোপ করবো। রবীন্দ্রসঙ্গীত প্রচার করাই যেত না, বুঝতে পারছি কি বলছি? এই ধরনের সাংস্কৃতিক বৈষম্যের শিকার আমরা হয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এইসব বৈষম্যগুলো সম্পর্কে পাকিস্তান সরকার আমাদের উপর কি ধরনের বৈষম্য সৃষ্টি করেছিল এসব সম্পর্কে আমরা বলছি আজকে। তো তাহলে আজকে আমরা চলে আসি মেয়েরা, এই আলোচনার পর আমরা একটু বাড়ির কাছে সম্পর্কে লিখে ফেলি। বাড়ির কাজ একটা প্রশ্ন তোমরা লিখে নাও। পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের পশ্চিম পাকিস্তান সৃষ্ট বৈষম্য তাইলে আগামীকাল দেখাচ্ছে আমাদের বাড়ি কাজ হচ্ছে পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তান সৃষ্ট বৈষম্য সমূহ বিশ্লেষণ করা। তাহলে আমরা পুরো পাঠে যা আলোচনা করলাম সেটা থেকে বাড়ির কাজটা আমরা একটু বাসায় ভালো করে নিব। তাহলে আর এটা নিয়ে কোনো সমস্যা থাকবে সেটা সম্পর্কে টিচারকে জানার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে এরকম কোনো অনলাইন ক্লাসে। আর স্কুলগুলোতে ইনশাল্লাহ আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।